আচ্ছা আচ্ছা একটু দেখো, আমরা এখানে একটা ছোট কিছু কাজ করব। দেখো আমি একটা শীট দিচ্ছি, একটা শীট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই শীটের সবগুলো কাজ আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করব বা একটা ইয়াতে যখনই ঢুকবো তখন এই কাজগুলো করবো। হ্যাঁ, এটা শীটের নাম হচ্ছে ক্লাসে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এখানে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের সি প্যানেলের অপশন থেকে তার আগে সি প্যানেলে ঢোকার সাথে সাথে তোমরা যেটা করবা, একদম নিচে দেখো ডান দিকে তোমার একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে সি প্যানেলে ঢুকে পিএইচপি ভার্সন গুলো আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সি প্যানেলে ঢোকার পর সিলেক্ট পিএইচপি ভার্সনটা খুঁজবা, এখানে সার্চ করো, সিলেক্ট পিএইচপি লিখে সার্চ করো, সিলেক্ট পিএইচপি ভার্সন। ঠিক আছে, এই ভার্সনটা আমি সার্চ করে ঢুকলাম, পাইছো? সবাই 7.3 দাও। এই দেখো পিএইচপি ভার্সন 7.3, এই যে এখানে 7.3 ভার্সন দাও। হইছে না? হইছে না? 7.3 দেওয়ার পর এখানে দেখবা সেট এস কারেন্ট ক্লিক করবা। হাতে ডান দিকে দেখো সেট এস কারেন্ট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবা। এবার দেখো নিচের দিকে ডান দিকে দেখো উপরে অপশন নামে একটা অপশন আছে, রাইট? অপশন পাইছো? অপশনে ক্লিক করো। তুমি খালি পিএইচপি লিখেও পাবা। আচ্ছা এবার দেখো অপশনে 7.3 দেওয়ার পরে দিছো কারেন্ট দাও, সেটাস কারেন্ট দাও। 7.3 দেওয়ার পর সেটাস কারেন্ট। উপরে দেখো এবার অপশন নামে একটা অপশন আছে, একদম টপে দেখবে অপশন নামে একটা অপশন আছে, উপরে উঠো, এই যে অপশনে ক্লিক করো। আচ্ছা এবার দেখো এই যে অপশনের মধ্যে একটু দেখে নাও, তারপর আমি সময় নিতেছি। যেগুলাতে সংখ্যা লেখা আছে ওগুলাতে 5000 লেখা দাও। সব 5000 দিতে, যেগুলোতে সংখ্যা লেখা আছে দিতেছো না? এবার যেগুলো ড্রপ ডাউন আছে দেখো, যে মাইনাসের মধ্যে 5000 দিবা। এবার দেখো যেগুলোতে ড্রপ ডাউন আছে, দেখো এই যে ড্রপ ডাউনে ম্যাক্সিমাম মানটা সিলেক্ট করে ফেলো। আচ্ছা এবার আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করবো। দেখো আমি আবার এই যে সি প্যানেল আইকনে ক্লিক করলাম, এই যে সি প্যানেল উপরে যে আইকনটা আছে এতে ক্লিক করলাম, সি প্যানেলে আবার ব্যাক করব। সি প্যানেলে ব্যাক করার পর এবার আমি ইমেল অ্যাকাউন্ট খুঁজবো। একটু নিচের দিকে দেখো, আগে একটু দেখো তারপর করো। এখানে দেখো ইমেল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, ইমেল অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি একটা ইমেল তৈরি করব। ইমেলটা আমি এই যে হাতের ডান দিকে দেখো ক্রিয়েট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ডোমেইন আছে যা আছে তাই থাক। এখানে ইউজার নেম দিলাম হচ্ছে, মনে করো কি দিব, যার যার নাম দিবা, মিনহাজ। আচ্ছা এক কাজ করো, তোমরা কন্টাক্ট দাও, contact@codebenbee.com। তোমাদেরটা হবে কি contact@ তোমাদের website.com। আমরা যখন ওয়েবসাইট বানাবো আমাদের ইমেল যাবে, ইমেলে আমরা এটা দিব। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আমার এখানে কন্টাক্ট আছে, আমি জাস্ট কন্টাক্ট ছিঁড়ে রেখে রাখলাম। একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডটা মনে রাখার জন্য তোমার নাম @123 এরকম দিতে পারো। ওকে শেষ। এখানে গিয়ে ক্রিয়েট দিয়ে দিলাম, আর কিছু করলাম না, ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। ওকে, এবার এই ইমেলটাকে আমি আমার জিমেইলে ফরওয়ার্ড করব। মানে এই ইমেলটা বেসিক্যালি অ্যাক্সেস করা অনেক ঝামেলা, মানে ওয়েব মেল দিয়ে অ্যাক্সেস করতে হয়। এটা আমার অটোমেটিক্যালি জিমেইলে চলে আসবে, অর্থাৎ আমার এই মেইলে কোনো ইমেল আসলে অটোমেটিক্যালি আমার জিমেইলে চলে আসবে। ঠিক আছে, এটাকে বলা হয় ইমেল ফরওয়ার্ডিং। আবার যাচ্ছি সি প্যানেলে, ইমেলটা তো তৈরি হয়ে গেছে তাই না? ইমেল তৈরি হওয়ার পর আমাদের ইমেল ফরওয়ার্ডার্স নামে একটা অপশন আছে, রাইট? ফরওয়ার্ডারে ঢুকলাম। ফরওয়ার্ডারে ঢোকার পর অ্যাড ফরওয়ার্ডার। আচ্ছা এখানে অ্যাড্রেস টু ফরওয়ার্ড, কোথায় ফরওয়ার্ড হবে মানে ইমেল অ্যাড্রেস আমাদের দিয়ে দেব। এটা কি, এটা হচ্ছে যে মাত্র যেটা বানাইলাম কন্টাক্ট। ঠিক আছে, contact@codebenbee, এই ইমেলটা ফরওয়ার্ড হবে টু মাই mia.039 আমার জিমেইলে। তাহলে কোনো ইমেল আসলে সবগুলো তোমার জিমেইলে অটোমেটিক্যালি চলে যাবে। শেষ, অ্যাড ফরওয়ার্ডার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার?
এইবার ইমেইল আমি তো ফরওয়ার্ড করলাম, তাই না? এখন আমি ইমেইল পাঠাবো, মানে বেসিক্যালি কিরকম পয়েন্টটা দেখো, আমি ইমেল পাঠানোর সময় জিমেইল থেকে, জিমেইল এখন আমার কাছে মেইল চলে আসবে অটোমেটিক্যালি। আমি যখন কম্পোজ করব, কম্পোজ করার সময় আমার তো জিমেইলই থাকবে, তাই না? কিন্তু আমি চাচ্ছি এরকম ভাবে কম্পোজ করতে, এইখানে ড্রপ ডাউনে আমার এই যে দেখো minhaj@codepenbd, এরকম contact@codepenbd.com থাকবে। আমি এটা থেকে চাইলে এটা থেকে পাঠাতে পারবো, আবার পার্সোনাল জিমেইল থেকে চাইলে পার্সোনাল জিমেইল থেকে পাঠাবো। ক্লিয়ার? হ্যাঁ, ড্রপ ডাউন অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, এটা কি বুঝছো? এটা কেমনে করবো একটু দেখো। এই যে ইমেলটা তৈরি করলাম, এটা আমার ডোমেনে যেতে হবে। ডোমেনে যাওয়ার পর /webmail, ওয়েবমেইলে গেলাম, /webmail /cpanel যেরকম ঢুকছো ওয়েবমেইল, ওই ইমেলটাতে একটা ইমেল আছে, হিডেন একটা ইমেল আছে, ওই ইমেলটা থেকে আমার কিছু কনফিগারেশন নিতে হবে। কি ছিল বলতো? কন্টাক্ট, তাই না? লগইন করলাম। আচ্ছা, লগইন করার পর একটা ইমেল আসবে, এখানে তোমার এসএমটিপি, এখানে দেখো এখানে রাউন্ড কিউব আছে, যাই থাকুক এখানে তুমি ওপেনে ক্লিক করবা। ওপেনে ক্লিক করার পর এখানে অনেক ইমেল দেখতে পাবো, এখানে আমার এই কনফিগারেশন একটা ইমেল আছে, ঠিক আছে? কনফিগারেশন ইমেলে গেলাম, যাওয়ার পর এখানে আমাদের হাতের ডান দিকে আমাদের বিভিন্ন কনফিগারেশন দেওয়া আছে। এখন ওই যে আমি ড্রপ ডাউনে আনছি না, এইটা আনার জন্য আমি কনফিগারেশন অ্যাড করতেছি কিভাবে? ইমেলের সেটিংসে গেলাম, একটু ভালো করে দেখে নাও। সেটিংসে যাওয়ার পর সি অল সেটিংস, এবার উপরে দেখো অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখো অ্যাড ইমেল অ্যাকাউন্ট, তাই না? মানে আমি কি করতেছি, আমার জিমেল থেকে যাতে আমার এই কন্ট্যাক্ট থেকে যাতে পাঠাতে পারি, এই জন্য আমার জিমেলে অ্যাড করতেছি এই ইমেলটা। আর এটা কি আমার পাঠানোর জন্য। আর আমার কাছে যদি কোনো মেল আসে, এটা তো অটো চলে আসবে, ফরওয়ার্ড করে ফেলছি। ঠিক আছে, অ্যাড ইমেল অ্যাকাউন্ট। এবার একটু ভালো করে দেখো, ইমেল অ্যাড্রেসটা কি বলতো? ঠিক আছে, codepenbd.com। নেক্সট, নেক্সট। ইউজার নেম কি? পুরো ইমেলটা দিবা, ইউজার নেমে পুরো ইমেলটা দিবা। এটা একটু মাথায় রেখো, অনেকে এটা ভুল করে। ইউজার নেমে পুরো ইমেলটা দিবা। পাসওয়ার্ড কি? ইমেলের পাসওয়ার্ডটা contact3@123। আচ্ছা, এখানে দেখো পপ সার্ভার চাচ্ছে, তাই না? এই পপ সার্ভারটা এখানে দেখতেছো কি সবাই? এই যে দেখো পপ সার্ভার। ঠিক আছে, পপ সার্ভার আমরা কি দিব? আমরা একটু এখানে দেখে আসি। এই যে সার্ভার কই, সার্ভার কই? এই যে mail.codepenbd.com, তাই না? রাইট? ঠিক আছে, আমরা এটা কি ইনকামিং এর জন্য করতেছি না আউটগোয়িং এর জন্য করতেছি? আউটগোয়িং। ইনকামিং কিন্তু আমার ডান, আউটগোয়িং এও একই। আউটগোয়িং এর পোর্টটা মনে রাখো 465, মনে থাকবে। এবার আমরা এইখানে আমাদের সার্ভার তো ঠিক আছে নাকি? পোর্ট কত দিব? আচ্ছা, এখানে একটু নামগুলো মনে রাখো, 935 933 এরকম কিছু একটা দেখছিলাম। এই যে 993। ঠিক আছে, 993 দিলাম। অ্যাড অ্যাকাউন্ট, সেভ পাসওয়ার্ড। ছোট করতে হবে, জুম করছি তো ঝামেলা গেছে। আচ্ছা, আবার অ্যাড করি। অ্যাড ইমেল অ্যাকাউন্ট contact3@codepenbd.com। নেক্সট, নেক্সট। আচ্ছা, তোমরা একটু করো তো, আমার সামহাও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনে ঝামেলা দেখাচ্ছে। তোমরা জাস্ট এই জাস্ট অ্যাড অ্যাকাউন্ট দিবা, অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ইমেল একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশন কোডটা বসাবা। এটুকু মতো সবাই করো, আমি পজ করতেছি। তাহলে আমার এই যে ইন্টারন্যাশনাল মেলটা হয়, মেলটা আসছে করতে হবে মার্কেটিং
আচ্ছা আমরা রিজিউম করলাম, এবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। হ্যাঁ, সি প্যানেলে গেলাম, আবার সি প্যানেলে ক্লিক করলাম। রেকর্ড হচ্ছে, হ্যাঁ হচ্ছে। সি প্যানেলে যাওয়ার পর এখানে আর কিছু কি বাকি আছে? এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, একদম নিচে নাম্বার, একদম নিচে দেখো ওয়ার্ডপ্রেস একটা আইকন আছে, তাই না? আছে কি? ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করলাম, আমরা ম্যানুয়ালি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ না দুনিয়া দিয়ে এখন দেখাই না। ম্যানুয়াল একটা আছে, ম্যানুয়াল একটা হচ্ছে তোমার ম্যানুয়ালি আপলোড করো, অনেক সময় সাপেক্ষ। এখন প্লাগইন চলে আসছে, আমরা জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল রেডি। ম্যাক্সিমাম সিপিএম থাকে। আচ্ছা এখানে দেখো ডাইরেক্টরি নামে একটা জিনিস আছে, আর একটা হচ্ছে মেইন ডোমেইন। হ্যাঁ, আমরা তিনটা জিনিস দেখবো, একটা ডাইরেক্টরি, একটা হচ্ছে মেইন ডোমেইন, আর একটা হচ্ছে সাবডোমেইন। হ্যাঁ, ডাইরেক্টরি ব্যাপারটা কি দেখো, আমরা যে বলি একটা ডোমেইনের মধ্যে অনেক অনেক ওয়েবসাইট বানাতে পারবো, এটা কিভাবে সম্ভব? সবাই একটু দেখো, আমরা তিন ধরনের দেখবো। একটা হচ্ছে আচ্ছা আমাদের মেইন ডোমেইনটা কি বলতো? তোমাদের যার যার নাম, মনে করো minhajul-asif.com, তাই না? এখানে কটা সাইট দেখা যাবে? একটা নামে তো একটা ওয়েবসাইট রাখা যাবে, রাইট? আচ্ছা এখন আমরা মাল্টিপল সাইট যদি রাখতে চাই, তখন আমরা দুইটা অপশন ইউজ করতে পারি, একটা হচ্ছে সাবডোমেইন আর একটা হচ্ছে ডাইরেক্টরি। আচ্ছা সাবডোমেইন মানে কি? সাবডোমেইন মানে হচ্ছে আমার এই ওয়েবসাইটটার আগে আমরা ডট আকারে কিছু ইউজ করবো। মনে করো তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, অ্যাসাইনমেন্ট 1 বা প্রজেক্ট 1, PROJECT প্রজেক্ট 1 .minhajul-asif.com, এটাকে সাবডোমেইন বলা হয়। অর্থাৎ তোমার মেইন ডোমেইনের আগে কিছু লেখা যদি আমি ডট দিয়ে লিখি, সেটা হচ্ছে সাবডোমেইন। এই একই জিনিসটা আমরা ডাইরেক্টরিতে যদি করতে যাই, ওইটা চলে আসবে পরে। অর্থাৎ আমি মেইন ডোমেইনের পরে স্ল্যাশ আকারে PROJECT প্রজেক্ট 1, তাইলে এটাকে কি বলবো? ডাইরেক্টরি। এইভাবে লাখ লাখ ডাইরেক্টরি, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, যত ডাইরেক্টরি বানাবা তত তোমার ওয়েবসাইট বানাতে পারবা, ঠিক আছে? যত সাবডোমেইন বানাবা তত তুমি ওয়েবসাইট রাখতে পারবা, ক্লিয়ার? তোমার যে ওয়েবসাইটে 2 জিবি স্পেস দেওয়া হয়েছে, ওই স্পেসটা শেষ না হওয়া পর্যন্ত ওয়েবসাইট আপলোড করতে পারবা, ক্লিয়ার? তাহলে আমরা এখন ডাইরেক্টরিতে একটা ওয়েবসাইট করি। ডাইরেক্টরিতে কি ডোমেইনের পর কি হয়? স্ল্যাশ দিয়ে আমি কিছু একটা তৈরি করি, তাই না? স্ল্যাশ দিয়ে কিছু একটা তৈরি করলে আমরা এখানে দেখো আমাদের ডাইরেক্টরি অপশনে কি আছে দেখো, এই যে corbinbd.com এর পর ও বলছে তোমার ডাইরেক্টরি নামটা আমাকে বলে দাও। আমি বললাম আমার ডাইরেক্টরির নাম প্রজেক্ট 1। অটোমেটিক্যালি প্রজেক্ট 1 এর ভিতরে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তোমরা যেহেতু প্রথম ওয়েবসাইট তৈরি করতেছো, প্রজেক্ট 1 বা কিছু লিখবা না, আমরা ডাইরেক্ট রুটের মধ্যে মানে আমার মেইন ডোমেইনের মধ্যে একটা ওয়েবসাইট বানাবো এখন, রাইট? সবার কি মেইন ডোমেইনে সাইট আছে কারো? যাদের আছে তারা ডাইরেক্টরিতে করো, আর যাদের নাই তারা মেইন ডোমেইনে করো, ঠিক আছে? আমরা একটা পোর্টফোলিও সাইট করে ফেলি। জাস্ট ইনস্টল করা মানে এখন আর কিছু না। ইনস্টল করা আছে, আচ্ছা তাহলে ওখানেই করো। সবাই বুঝছো? আমি প্রজেক্ট 1 দিয়ে এখানে দেখো অ্যাডমিন আর পাসওয়ার্ড, এখানে কিছু হাত দিব না, একটু দেখো, একটু দেখো, আমি ইজি করে দিচ্ছি। এখানে আমরা কয়েকদিন পরে গিয়ে অ্যাডভান্স কিছু অপশন দেখবো। এখানে শুধুমাত্র আমি আমার ডাইরেক্টরি নামটা লিখবো, আর এখানে আমার ইউজার আইডি অ্যাডমিন দেওয়া আছে, পাসওয়ার্ড পাস দেওয়া আছে, যা আছে থাক। থাকার পরে আমি ইনস্টলে ক্লিক করব, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ইনস্টলটা এখনই করে ফেলো। ওয়ার্ডপ্রেস ইনস্টলের পর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবো। ড্যাশবোর্ডে ঢোকার জন্য আমরা এটা ইনস্টল হয়ে গেলে কাজ শেষ করে ফেলো সবাই, 1 মিনিট লাগবে। এই যে দেখো এখানে একটা WP অ্যাডমিন নামে একটা লেখা আছে না, এই লেখার মধ্যে ক্লিক করলে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে যাব, অনেক সহজ। আচ্ছা এই যে সার্ভিসটা শিখলাম না, এই দেখো এই সার্ভিসটা একটু দেখো, আমরা যা শিখলাম না এটাই মার্কেট প্লেসে অনেকে সেল করতেছে। fiverr.com, আই উইল ইনস্টল ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে? খালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবে, $5 $10 $25 এরকম নিবে। দেখো কত সহজ ওয়ার্ডপ্রেস ইনস্টল। মনে করো অনেক ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে না, এই দেখো ওয়ার্ডপ্রেস ইনস্টল, আই উইল ইনস্টল কনফিগার ওয়ার্ডপ্রেস করে দিব। হ্যাঁ, $50 এর কাজ। তারপর আই উইল ইনস্টল এন্ড কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস, $30। আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম, $10। তাহলে দেখছো ওয়ার্ডপ্রেস ইনস্টলের উপর কত কাজ। এটা হচ্ছে ফাইবার একটা মার্কেট প্লেস, এরকম মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করবো, এরকম সেলারদের মতো আমি অনেক কাজ করবো। দেখো 296টা কাজ করছে, ঠিক আছে? এরকম অনেক অনেক কাজ করে আর্ন করতেছে অনেকে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সবাই ক্লিয়ার? এরকম একটা ড্যাশবোর্ডে সবাই এক্ষুনি 1 মিনিটের মধ্যে চলে আসো। আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেসে মনে করো এই যে ড্যাশবোর্ডে তো ক্লিক করে ঢুকে গেছি। এখন কালকে তোমার ল্যাপটপ আবার যখন অন করবা, এখানে ঢুকবা কেমনে বলো তো? মনে করো আমি লগ আউট করে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমাদের যে ওয়েবসাইট ছিল প্রজেক্ট 1 ছিল না, এটার পরে /wp admin এই ওয়ার্ডটা লিখে আমি ঢুকতে পারবো। আসলে দেখি এখান থেকে শুরু করব, ঠিক আছে? /wp admin তোমার ওয়ার্ডপ্রেসে সি প্যানেলে কাজ শেষ। সি প্যানেলে গিয়ে খালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ছেড়ে দিয়ে আসবা, শেষ। এরপর আমার কাজ সব ওয়ার্ডপ্রেসে হবে। এই যে দেখো /wp admin দিলাম না, দেওয়ার পর এন্টার দিলাম, আমার আইডি আর পাসওয়ার্ড চাচ্ছে। বলো তো আইডি আর পাসওয়ার্ড কি ছিল, মনে আছে কারো? আচ্ছা সরি, এটা আমার কোডিং দিয়ে দিচ্ছি না, /1/wp
অ্যাডমিন এবং পাস ছিল রাইট, এই যে অ্যাডমিন এবং পাস দিয়ে আমি ঢুকে পড়লাম। এভাবে তুমি আর সি প্যানেলে ঢোকা লাগবে না, খালি ওয়ার্ডপ্রেস ঢুকতে গেলে /wp admin। এটার অল্টারনেটিভ দুইটা আছে, একটু বাস মাথায় নিয়ে রাখো, যাদের মাথা হ্যাং করবে তারা স্কিপ করতে পারো। wp login.php অথবা শুধুমাত্র ড্যাশবোর্ড দিয়েও আমি ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারি। wp admin এর জায়গায় এই দুটো ওয়ার্ডও কাজ করবে, wp login.php অথবা /dashboard। হয়ে গেছে লগইন? ওকে, এবার আসো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি না? আচ্ছা, অনেক ক্লায়েন্ট তোমাকে এই সিপিএলটা তো আমাদের, তাই না? ক্লায়েন্টের কাজ যখন করবো, ক্লায়েন্ট তোমাকে সিপিএল এর অ্যাক্সেস দিবে না, তখন আমরা কি করব? সিপিএল আমাদের লাগলে কি করতে হবে? আমাদের তো সিপিএল অ্যাক্সেস নাই, তখন ওয়ার্ডপ্রেস থেকে আমি প্লাগইন নামে একটা জিনিস, প্লাগইন হচ্ছে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার কোম্পানি এরকম প্লাগইন গুলো তৈরি করে রাখে আমাদের কাজগুলো সহজ করার জন্য। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিয়ে wp ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন ইউজ করব, wp ফাইল ম্যানেজার। এটা দিয়ে আমার সিপিএল আর ঢোকা লাগবে না, এখান থেকে আমি সমস্ত কাজ করতে পারবো, ঠিক আছে? wp ফাইল লিখে যদি আমি প্লাগইনে গিয়ে সার্চ করি, অ্যাড করে দিলাম wp ফাইল ম্যানেজার, এই প্লাগইনটা সব ইনস্টল করো। ইনস্টলের পর এই যে অ্যাক্টিভেট করলাম, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দাও, রিজিউম রেকর্ড। আচ্ছা, ক্লিক করার পর আমাদের এখানে দেখো যে ফাইলগুলো আছে এগুলো আমরা সি প্যানেল থেকেও দেখতে পাবো, দেখবা? এই যে সি প্যানেলে গেলাম, সি প্যানেলে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটটার নাম কি? প্রজেক্ট 1। দেখো এখানে ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে। ফাইল ম্যানেজার হচ্ছে তোমার সি প্যানেলের হার্ড ডিস্ক, অর্থাৎ তোমার সি প্যানেলে যেই আমরা যেরকম হার্ড ডিস্ক মানে কি ফাইল থাকে না, এরকম সি প্যানেলের সমস্ত ফাইলগুলো এই ফাইল ম্যানেজারের মধ্যে থাকে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর তুমি দেখবা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এটা মানে কি আমার রুট ওয়েবসাইটে ঢুকা। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকার পর আমাদের ওয়েবসাইটের নাম কি ছিল? প্রজেক্ট 1। এই যে প্রজেক্ট 1 এ ঢুকলাম, ঢুকার পর দেখো এই যে ফাইলগুলা wp admin কন্টেন্ট ইনক্লুড এই ফাইলগুলো কি আমি সি প্যানেল থেকে এখন দেখতেছি না? এখন আমি সি প্যানেল ছাড়া কিন্তু ওয়ার্ডপ্রেসে ফাইল ম্যানেজার দিয়ে একই ফাইলটা দেখতেছি। দেখো wp admin কন্টেন্ট, পাইছো? সবাই কি বুঝতে পারছো? আমি ওয়ার্ডপ্রেস দিয়ে অ্যাক্সেস করে আমি এই ফাইলগুলো দেখতে পাচ্ছি, যেটা আমি সি প্যানেল থেকে দেখতে পারতাম। ক্লায়েন্ট যদি এখন আমাকে সি প্যানেল নাও দেয়, আমি এখানে সমস্ত কাজ করতে পারবো। ওকে, এবার বুঝছো? বুঝছো? আচ্ছা, এবার দেখো 00 ইথিক্যাল হ্যাকিং শীট নামে একটা শীট আছে, রাইট? এখানে 11 লাইনের কোড আছে। এই শীটটা ক্লাসরুমে দিয়ে দিছি। এই কোডগুলা এমন কিছু কোড, যেই কোডগুলো তোমার ফিউচারে বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেসের এরর আসবে, যে এরর গুলো থেকে আমি বাঁচার জন্য এই কোডগুলো ইউজ করব। মানে বুঝতে পারছো? ওয়ার্ডপ্রেসে কাজ করতে গিয়ে দেখবা ফাইল আপলোড লিমিট, টাইম লিমিট, তারপরে ফাইল আপলোডের সাইজ লিমিট, এরকম অনেক অনেক প্রবলেম হয়। এই প্রবলেমগুলো ফিউচারে যাতে কখনোই আমার কাছে না আসে, আমি সমস্ত কোডগুলো কপি করব। কপি করার পর এখানে আমি শীটের মধ্যে লিখে দিচ্ছি এটা কোন জায়গায় পেস্ট করবা। দেখো wp ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গিয়ে তোমার সাইটের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে ঢুকবা। ঢোকার পর wp config.php নামে একটা অপশন আছে, ওইখানে গিয়ে 88 নাম্বার লাইন এটা বসাবো। কোথায় আছে একটু মনে করো তো? এখানে wp config কই? এই যে পাইছো wp config, পাইছো? এটাকে রাইট বাটন দিয়ে কোড এডিটর দিয়ে এডিট করলাম। এটা তুমি সি প্যানেল থেকে করতে পারো। ওকে, এবার এখানে কত নম্বর লাইনে বসাবো? আচ্ছা, 88 নাম্বার লাইনে বসানোর মেইন রিজনটা হচ্ছে এই যে এখানে আর কি। হ্যাঁ, এখানে আমি কোডগুলোকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। ঠিক আছে, সব কোড পেস্ট করে দিলাম। এবার আমি 7 ক্লোজ। মেইন রিজনটা হচ্ছে 88 নাম্বার লাইনের আগে একটা settings.php নামে একটা জায়গা থাকে, জাস্ট এটা টেকনিক্যাল জিনিসটা আমি বলে দিই। এখানে দেখো যে setting.php নামে একটা লাইন আছে না? এই লাইনটা এটাকে ওয়ার্ডপ্রেসে আমরা এই যে এগুলোকে বলি কমেন্টিং। এই যে যেগুলো হচ্ছে তোমার এরকম ডট ডট আকারে আছে না, এরকম এগুলোকে কমেন্ট বলা হয়। আর মেইন কাজ করার লাইন হচ্ছে যেগুলো জেনারেল লাইন। এই যে wp সেটিংস এর লাইনের আগে আমি পেস্ট করে দিছি কোডগুলো, ঠিক আছে? অর্থাৎ wp সেটিংস এর আগে সোজা কথা পেস্ট করতে হবে, পরে পেস্ট করে লাভ হবে না। এতটুকুই। তাহলে আমার কাছে আর কোনো মানে কোনো ঝামেলা আসবে না, বিভিন্ন ইরর থেকে আমি বেঁচে থাকবো। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার এই শীটে ইজি আপডেট ম্যানেজার নামে একটা প্লাগইন দেখা যাচ্ছে, ইজি আপডেট ম্যানেজার। আমরা বিভিন্ন থিম প্লাগইন ইউজ করব এবং আমি প্রিমিয়াম থিম গুলো দিব। বেসিক্যালি একটা থিম যখন কিনা হয় একটা ওয়েবসাইটের জন্য দেওয়া হয়, তো ওইটা আমি যখন মাল্টি সাইটে ইউজ করব তখন আমরা কি করি? লাইসেন্সটাকে ডিসেবল করে দিই। ওই লাইসেন্স ডিসেবলটা যদি কোনো প্লাগইন বা থিম আপডেট হয় তখন আবার নষ্ট হয়ে যায়। মানে আমরা একটা প্লাগইন কিনি, মনে করো এলিমেন্টর প্রো, এই একটা প্লাগইন একটু পরে ইউজ করব, এটার দাম হচ্ছে মনে করো $199 বা এরকম। সিঙ্গেল সাইডের জন্য $49 মনে করো, প্রাইসিং এ গেলে বুঝতে পারবো। হ্যাঁ, 139 ছিল ব্ল্যাক ফ্রাইডে 1000 সাইডে। এই যে তোমার হচ্ছে $49 একটা সাইডের জন্য। এই $49 একটা প্লাগইন কিনবো কি ফর ওয়ান সাইটটা। আমরা এটাকে আসলে কিছু কোডিং করে এমন ভাবে লাইসেন্সটাকে ডিসেবল করে দিই যাতে তুমি মাল্টিপল সাইট ইউজ করতে পারো, ঠিক আছে?
কিন্তু ওই প্লাগইনটা যদি নতুন ভার্সন আসে না প্লাগইনের, আজকে 1 ভার্সন, কালকে 2 ভার্সন, তারপরে 3 ভার্সন, ওই ভার্সন আপডেটের সময় তোমার প্লাগইন যদি আপডেট হয়ে যায় তখন এই লাইসেন্সটা আবার চাবে তোমার কাছে, তখন কি আর কাজ করতে পারবা? এই জন্য এটা যাতে আপডেট না নেয়, আপডেটটাকে ডিসেবল করে রাখতে হয়, ঠিক আছে? এটার জন্যই আমরা ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা ইউজ করব। ক্লিয়ার? প্লাগইনের নাম কি? গেলাম, কপি করলাম, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গিয়ে এখানে প্লাগইন ইনস্টল করে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিলে হয় না? যেগুলো ফ্রি প্লাগইন সেগুলো তুমি সার্চ করে এখানে পাবা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে। এই যে ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা ইনস্টল করে ফেললাম। ওকে, শেষ। এবার এটা অ্যাক্টিভেট করে ফেললাম। এবার এটা সেটিংসে অল্প কিছু কাজ দেখো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, আপডেট অপশন একটু দেখে নাও সবাই, তারপর আমি সময় দিব। ড্যাশবোর্ড আপডেট অপশন, ড্যাশবোর্ড আপডেট অপশন, তারপরে গিয়ে দেখো কুইক কনফিগারেশন কাস্টম। এই যে একটু নিচে দেখো কুইক কনফিগারেশন কি দিতে বলছি? কাস্টম হয়ে গেল। তারপরে দিতে বলছি ওয়ার্ডপ্রেসের কোর আপডেট অটো আপডেট অল মাইনর। ওয়ার্ডপ্রেসের কোর আপডেট, তাই না? এটা কি হবে? অল মাইনর। আচ্ছা, ডান। তারপরে কি অটোমেটিক প্লাগইন আপডেট চুজ পার প্লাগইন, অটোমেটিক থিম আপডেট চুজ পার থিম। এই যে প্লাগইন আপডেট, এটা কি চুজ পার থিম দেওয়া আছে, চুজ পার প্লাগইন দেওয়া আছে, আবার দিলাম। চুজ পার থিম দেওয়া আছে, আবার দিলাম। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে ট্রানজাকশন আপডেট ডিসেবল অটো আপডেট। এই যে ট্রানজাকশন আপডেটে কি দিব? ডিসেবল অটো আপডেট। শেষ। এটুকু ক্লিয়ার? আচ্ছা, সেভ করা লাগবে? সেভ করা লাগবে না, অটো সেভ হয়ে গেছে। আচ্ছা, এইবার তোমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে তুমি যেগুলা প্লাগইনে যাবে, এবার এখানে একটা প্লাগইন অপশন আছে এবং থিম অপশন আছে, তাই না? উপরে জেনারেলের কাজ শেষ, এবার প্লাগইনে গেলাম। প্লাগইনে গিয়ে আমাদের যে প্লাগইন গুলো ফ্রি, এগুলো সব ফ্রি। এখন কি আমি কোনো পেইড প্লাগইন ইনস্টল করছি? সব ফ্রি না? সব একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে ফ্রি গুলা আপডেট নিতে কি সমস্যা আছে বলো তো? ফ্রি গুলো আপডেট হবে, আর পেইড গুলো আপডেট দেওয়া যাবে না। তাহলে আমরা ফ্রি গুলো কি করব? প্লাগইন আপডেট অন। এখানে দেখো আপডেট কিন্তু দুই রকম, একটা প্লাগইন আপডেট, একটা অটোমেটিক আপডেট। মানে একটা প্লাগইন ইনস্টল করার পর ও তোমাকে যদি বলে নতুন একটা আপডেট আসছে, তুমি কি আপডেট করবা? তাহলে ওটা কি? ওটা হচ্ছে জেনারেল আপডেট। আর অটোমেটিক মানে তোমার জিজ্ঞেস করবে না, অটোমেটিক আপডেট নিয়ে নিবে। ঠিক আছে, দোনোটাই অন করে রাখবো। দেখো অ্যাপ্লাই প্লাগইন আপডেট অন দিছি না? অ্যাপ্লাই সব আবার সিলেক্ট করে অটোমেটিক আপডেটও অন। এগুলো ফ্রি দেখে, তাই না? আচ্ছা, এবার আমি থিম অপশনে যাব। থিমে যা আছে সব ফ্রি না? আমি কি কোনো পেইড কিছু ইউজ করছি এখনো? থিম সব সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে থিম আপডেট অন সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে থিম অটোমেটিক আপডেট অন। এটুকু ক্লিয়ার? ইজি আপডেট ম্যানেজার প্লাগইনের কাজ শেষ। এবার এটুকু পর্যন্ত সবাই শেষ করে আসো। দেখো আমরা স্পেস মিনিমাইজ করার জন্য একটু দেখো, যে যেটুকু করছো একটু দেখো। আমাদের এই যে ডাব্লিউপি কন্টেন্টে গিয়ে আমরা থিমে যাব, একটা থিম রাখবো, মনে করো 2019 রাখলাম, যে কোনো একটা রাখবো, বাকি দুটো থিম ফেলাই দিচ্ছি। ঠিক আছে, ডিলিট করার সময় এটা টিক দিয়ে দিবা। তাহলে কি হবে? তাইলে যেটা হবে আমাদের এই ট্র্যাশেও থাকবে না আর কি। হ্যাঁ, ট্র্যাশ মানে কি ডাস্টবিনও থাকবে না, দুটো থিম ফালা দাও, একটা থিম থাকবে। ঠিক আছে, সি প্যানেলে যেতে হবে, সি প্যানেলে যেতে পারবা, আবার এখান থেকে করতে পারবা। এই যে ডাব্লিউপি ফাইল ম্যানেজারে ক্লিক করে ডাব্লিউপি কন্টেন্ট থিম, থিমের মধ্যে দুটো থিম ফালা দাও, একটা থিম থাকবে। এটুকু করে ফেলো সবাই। আচ্ছা, আমি ডেভেলপার জোন নামে একটা সাইটে গেছি। এই সাইটে আমাদের সমস্ত কন্টেন্ট প্রায় 1,500 থেকে 2,000 মতো কন্টেন্ট আছে। এখানে আমাদের যা লাগবে আমরা এখানে সার্চ করবো। থিম প্লাগইন, সমস্ত প্রিমিয়াম থিম প্লাগইন গুলো ফ্রিতে দেওয়া আছে। তো আমি এখানে এই সার্চ বাটনের মধ্যে এলিমেন্টর লিখে সার্চ করছি। সার্চ করার পর দেখো যে এলিমেন্টর চলে আসছে। এলিমেন্টর কোনটা? এই যে এলিমেন্টর প্রো কই? এলিমেন্টর প্রো লিখে সার্চ করলাম। ঠিক আছে, এই যে এলিমেন্টর প্রো প্লাগইনটা চলে আসছে, তাই না? একটু দেখো ডাউনলোড করার সিস্টেমটা দেখো। লিংকটাতে ঢুকলাম, এরকম অ্যাড থাকলে কেটে দিবা। এরপরে এই যে দেখো একদম এই যে এলিমেন্টর প্রোর একদম নিচে নামবো, নিচে নামার পর এই যে দেখো ডাউনলোড নাও, ক্লিক করলাম ডাউনলোড নাওতে। আচ্ছা, ডাউনলোড নাওতে ক্লিক করলে আমাকে মেগার একটা লিংকে নিয়ে যাবে, যেখান থেকে আমি এই ফাইলটা ডাউনলোড করতে পারবো। এটা প্লাগইন, যে প্লাগইনটাতে আমার মোটামুটি ওয়ার্ডপ্রেসের প্রায় 80% এর উপরে ওয়েবসাইট এখন এলিমেন্টর দিয়ে হয়। এই যে প্লাগইনটা আমি ডাউনলোড করলাম, এটা কিন্তু একটা পেইড প্লাগইন। তার মানে এটা আমি যখন আপলোড করব তখন লাইসেন্স কি ডিসেবল করে রাখবো নাকি আপডেট কি ডিসেবল করবো না এনেবল করে রাখবো? ডিসেবল করে রাখবো, রাইট।
আচ্ছা এখানে দুইটা প্লাগইন আছে বেসিক্যালি, এলিমেন্টর ফ্রি, এলিমেন্টর প্রো, দুইটাই আপলোড করা লাগবে। যাদের ওয়েবসাইটে এলিমেন্টর প্রো আপলোড করে রাখছো ওটা ফেলা দাও, ফেলা দিয়ে আমাদের এই এলিমেন্টর এবং এলিমেন্টর যারা ফ্রিটা আপলোড করছো ওটা ফেলে দিলাম। এই এলিমেন্টর এবং এই এলিমেন্টর প্রো ইউজ করতে হবে। আচ্ছা দেখো সবাই একটু দেখো, এই যে প্লাগইনটা নামছে না, একটু দেখো প্লাগইনটা নামার পর ঢুকলাম, এই প্লাগইনটাকে তুমি এক্সট্রাক্ট করবা, মানে ভাঙবা, জিপটাকে ভাঙবা। জিপ ভাঙার পর যে ফাইলটা পাইলাম এখানে দেখো এলিমেন্টর এবং এলিমেন্টর দুটো ফাইল আছে, রাইট? আচ্ছা এবার এগুলোকে কম্প্রেস করে নিবা, রাইট বাটন দিয়ে যে কম্প্রেস করলাম, তোমাদের ওখানে দেখবা কম্প্রেস নামে একটা অপশন আছে, সেন্ড টু কম্প্রেস, জিপ আর কি, হ্যাঁ। আর এই যে এলিমেন্টর প্রো এটাও আমি কম্প্রেস করে ফেললাম, দুটো প্লাগইনই কম্প্রেস হয়ে গেছে, ডান। এবার আমি আমার সাইটে গেলাম, সাইটে যাওয়ার পর প্লাগইন নামে একটা অপশনে গেলাম, অ্যাড নিউ। এটা কি ফ্রি প্লাগইন? ফ্রি প্লাগইন হলে তো আমি সার্চ করে পাইতাম, তাই না? যেহেতু পেইড তাহলে আপলোড করতে হবে, আপলোড। কোন ফাইলটা আপলোড করবো? একবার এলিমেন্টর, একবার এলিমেন্টর প্রো, ওই আছে ডাউনলোডে আছে। এই যে এলিমেন্টর যে কোনো একটা আগে দাও, আগে পরে সমস্যা নেই, ফার্স্ট টাইম এলিমেন্টর দিলাম তাই না, ইনস্টল। আচ্ছা এটা ইনস্টল হতে আমি আবার নতুন একটা অ্যাড নিউতে নতুন একটা ট্যাবে গিয়ে আমি নতুন একটা প্লাগইন ইনস্টল করে ফেলাই, সেটা হচ্ছে কি এলিমেন্টর প্রো। এই যে এলিমেন্টর প্রো দিয়ে দিলাম। প্লাগইন ইনস্টল করার পর সবসময় অ্যাক্টিভেট করতে হবে, দেখো এই যে অ্যাক্টিভেট চাচ্ছে, করলাম এলিমেন্টরটা অ্যাক্টিভ, এদিকে এলিমেন্টর প্রোটা আপ হচ্ছে, হয়ে গেছে। এবার এলিমেন্টর প্রো এর পালা, এলিমেন্টর প্রো অ্যাক্টিভ হয়ে গেলাম। দুইটা প্লাগইন অ্যাক্টিভ না? প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভ করার পর আমরা চলে যাব ইজি আপডেট ম্যানেজার, কোথা থেকে? ড্যাশবোর্ড থেকে আপডেট অপশন। এখানে যাওয়ার পর আমাদের প্লাগইনে গেলে আমি ওই দুটো প্লাগইন দেখতে পাবো, কোন দুইটা? একটা এলিমেন্টর আর একটা এলিমেন্টর প্রো, দুটোটা টিক দিলাম তাই না? কি করবো? আপডেট ইনেবল করে রাখবো না ডিসেবল করে রাখবো? অফ, অফ, দুইটা অফই করবো। ফার্স্টে একটা অফ দিলাম, আবার এলিমেন্টর প্রো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপডেট, অটোমেটিক আপডেট অফ করে ফেললাম। ব্যাস এটুকু সবাই করো।